দিগন্তবেলার প্রেমান্দোলন লেখিকা আফরোজা আশা পর্ব 51। ঘুম ভাঙতেই ক্রন্দনরত ফোলা লাল চোখ মুখে বেলাকে দেখে উদ্বিগ্ন হয় দিগন্ত। বেলার কোল ছেড়ে তড়িৎ গতিতে উঠে বসে, ওর দুগালে হাত রেখে শোধায়, কাঁদছিস কেন বেলা? কিছু হয়েছে, বল আমাকে। দিগন্তের অস্থিরতা দেখে নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা চালালো বেলা। কান্নার গতিবিধি কমিয়ে দুপাশে নাবোধক মাথা নাড়িয়ে বোঝালো কিছু হয়নি। কিন্তু এটুকু উত্তরে মোটেই শান্ত হলো না দিগন্ত। পুনরায় প্রশ্ন ছুড়ল, ঘুমিয়ে গেলাম, টের পাইনি আর, ডেকে দিলি না কেন? পা ব্যথা করছে? আবারও দুপাশে মাথা নাড়িয়ে উত্তর দিতে চাইছিল বেলা, তৎক্ষণাৎ দিগন্তের চড়া আওয়াজ পাওয়া যায়, মুখে বল। ভাবুক হলো বেলা, ডায়েরিটা হয়তো দিগন্ত পড়েছে, হয়তো বা পড়েনি, জানে না সে। এই মুহূর্তে সে কথা তোলার ইচ্ছে হলো না আর। প্রসঙ্গ উল্টে ভেজা স্বরে আওড়ালো, আপনি না খেয়ে ঘুমিয়েছেন, আমিও খাইনি, খিদে পেয়েছে। এই জন্য কাঁদছিস? হুম। সত্যি? নাক মুখ কুঁচকে নেয় বেলা, গাল থেকে দিগন্তের দুহাত টেনে সরিয়ে খ্যাটখ্যাটে গলায় বলে ওঠে, এই রাত বিরেতে মিথ্যে বলতে যাব কোন দুঃখে? বেলার কোঁচকানো নাক দু আঙুলের মাঝে চেপে দেয় দিগন্ত, ভ্রু নাচিয়ে বলে, ক বললে কলিকতা বুঝিস? না খেয়ে আছিস কেন? আমার জন্য অপেক্ষা করবি না আর এরপর থেকে? খিদে পেলে খেয়ে নিবি। বলতে বলতে বেলার হাতের দিকে নজর আটকায় দিগন্তের। মেহেদি রাঙা লাল হাত জোড়া দেখে ঘোর লাগে। বেলার নরম দুহাত টেনে নিজের হাতের মাঝে নেয়। গভীর চাহনি ঘুরে ফিরে দেখে সমস্তটাই। তারপর উষ্ণ পরশেকে দুহাতের পাতায়। দিগন্তের আলতো স্পর্শে দম খিচে নেয় বেলা। অন্তঃস্থল তার অনুভূতির তাড়নায় উঠানামা করছে। হাতের মাঝে লেখা নামখানায় বুড়ো আঙুল বুলিয়ে ধীর আওয়াজে বলে দিগন্ত, যত্ন নিয়ে লিখেও নাম ভুল করলেন, এটার শাস্তি কি দেওয়া উচিত? বেলা জবাব দিবে কিভাবে? গলার কাছে সবকিছু এসে আটকে আছে। শ্বাস টানাও দুঃসাধ্য ওর পক্ষে। জবাব না পেয়ে বেলার মুখ পানে চাই দিগন্ত। পলকহীন শ্বাস খিসে বসে থাকা রমণীকে দেখে ঠোঁট কামড়ে মৃদুমন্দ হাসে। তারপর হুট করেই বেলার হাতে টান বসিয়ে ওকে কাছাকাছি আনে। অপ্রস্তুত বেলা সেই টানে তাল হারায়। মাথা গিয়ে ঠেকে দিগন্তের প্রশস্ত বক্ষে। নিজেকে সামলাতে ব্যর্থ হয়ে হড়বড়িয়ে শ্বাস টানে সে। তৎক্ষণাৎ পুরুষালীর ঘ্রাণ নাসারন্ধ্রে প্রবেশ করতেই আবেশিত হয় বেলা। মাথা ঝিম ধরে ঘুরতে শুরু করে, সহসা শরীর ছেড়ে দেয়। এক হাতে বেলার কোমর জড়িয়ে বেলার চুলের ভাঁজে হাত গলিয়ে দেয় দিগন্ত। বুকের মাঝে লুকিয়ে থাকা মুখখানা আলগা করে, কপালে কপাল ঠেকিয়ে আওড়ায়, আগে ভাগে দম আটকে রাখবেন না পাটোয়ারির মেয়ে, এই কাজ আমার। দিগন্তের গরম শ্বাস বেলার চোখে মুখে পড়ছে, গাল কপালে কেমন উষ্ণতা ছড়াচ্ছে। আখি পল্লব নিচে নামিয়ে রেখেছে বেলা, শুকনো ঢোক চেপে বিড়বিড়িয়ে বলে, শেষ বেলায় গোসল দিয়েছি, সমস্ত চুল ভেজা, এই রাতে গোসল দিলে ঠান্ডা লাগবে। বেলার কথা শুনে অষ্টপুট প্রসারিত হয় দিগন্তের। টান টান করে রাখা বেলার নাকে নাক ছুঁয়ে বলে ওঠে, বড় বেশি বুঝছিস, তোর জন্য ধৈর্য ধরে থাকতে থাকতে আমার ধৈর্য সীমা অসীমে গিয়েছে। তাহলে নিচে চলেন, সারাদিন নাও খাওয়া ছেড়ে আছেন। একদিনে বেলা পাটোয়ারি থেকে মিসেস দিগন্ত তালুকদার হয়ে গেছেন। কথাবার্তা চড়া, সাথে জ্ঞানবোধ বেড়েছে ভালোই। তাতে ক্ষতি কি? বেলা পাটোয়ারি থাকতে বলছেন? না, কেবলমাত্র বন্দিঘরে আমার বেলা পাটোয়ারিকে চাই। ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি রেখা দেখা দেয় বেলার। আচানক দিগন্তের হাতের ফাঁক গলিয়ে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। বেলার প্রতি পূর্ণ মনোযোগ থাকায় কখন হাতের বন্ধন ঢিলে হয়েছে সে খেয়াল নেই দিগন্তের। ভালো সময়ে বেলার এভাবে সরে যাওয়াতে বিরক্তিতে তেতে ওঠে। ললাটে ভাঁজ ফেলে মুখ থেকে চুই শব্দ বের করে। তা শুনে শব্দ করে হাসে বেলা। বেলকনির দিকে পা বাড়াতে বাড়াতে বলে, তাহলে ঘরের বাইরে আসেন। ঘরের বেলার মাথা ঘুরছে, কখন যেন জ্ঞান হারিয়ে পড়ে থাকে। আপনাকে না খাইয়ে জ্ঞান হারালে পরদিন সকালে বেলার দাদি শাশুড়ি ওর পিঠের ছাল তুলবে। এলোমেলো হয়ে থাকা শার্ট ঝেড়ে ঠিক করলো দিগন্ত। বিছানা থেকে নেমে বেলার পিছু পিছু বেলকনির দিকে হাঁটা ধরে তেদর গলায় বলে, দাদি শাশুড়ি পাকিয়ে দিয়েছে তোকে, কয়দিন পর থেকে কলেজ শুরু হবে, দাদির সব কথা শুনে নাচবি না। রেলিংয়ের ওপর দুহাত ছড়িয়ে আকাশপানে তাকায় বেলা। দিগন্তের কথাগুলো শুনেও কোনোরূপ জবাব দিল না। অপেক্ষা করলো কিছু পল। সেকেন্ড কয়েক পেরিয়ে দুটো শক্তপোক্ত হাত একসাথে পেঁচিয়ে ধরল ওকে। পিঠ গিয়ে ঠাঁই পায় বিস্তৃত এক বক্ষের মধ্যে। পেছন থেকে জড়িয়ে ধরে বেলার কানের কাছে মুখ রাখে দিগন্ত। ধীর স্থিরভাবে বলে, বাড়ির পরিবেশ স্বাভাবিক হলে পড়া শুরু করবি। কারো কথায় প্রভাবিত হয়ে অন্যায় আবদার জুড়লে আমাকে কাছে পাবি না আর।
দিগন্তের কথার মানে ধরতে পারল না বেলা, চুপ করে রইল। একটু পর নীরবে দিগন্তের দেওয়া ছোটখাটো অত্যাচারগুলো সয়ে নিতে শুরু করলো। ঘর থেকে আসা টিমটিমে ড্রিম লাইটের আলোতে বেলকনির মেঝেতে ওদের দুজনের ছায়া স্পষ্ট। সে ছায়াতে দূরত্ব নেই। আবেশে চোখ বন্ধ করে রেখেছিল বেলা, হুট করে চোখ খুলে নিচে তাকাতেই চমকালো। দিগন্তকে ডেকে ভীতির স্বরে বলল, রতন ভাই প্রত্যাশাকে নিয়ে কোথায় যেন যাচ্ছে, দেখেন। বেলার কথা কর্ণকুহরে পৌঁছাতেই ওর থেকে সরে নিচে তাকালো দিগন্ত। ঠিক সে সময় রোকেয়া তালুকদারের আওয়াজ পাওয়া গেল, প্রত্যাশাকে জোর গলায় ডাকছে আর দিগন্তের ঘরের দিকে আসছে। সেকেন্ডের মাঝে বাইরের পানে ছুটল দিগন্ত, ওর পেছনে বেলাও দৌড়ে গেল। কিছুক্ষণ আগে দিগন্তকে পেছনে পেছনে আসতে দেখে পায়ের জোর বাড়িয়ে এলাকার বড় পুকুরের কাছে চলে আসে রতন। কোনোরূপ ভাবনা চিন্তা ছাড়া ঘুমন্ত প্রত্যাশাকে পুকুর ভর্তি পানিতে ফেলে দেয় সে। ঠান্ডা পানিতে সাঁতার না জানা ছোট প্রত্যাশা হাত পা ছুড়ে চিৎকার করে। দিগন্ত এসে পুকুর থেকে উঠায় ওকে। এর মাঝেই অনেকটা পানি খেয়ে ফেলেছে প্রত্যাশা। জ্বর আর পুকুরের পানি পেটে যাওয়ার ফলস্বরূপ জ্ঞান হারিয়েছে সে। একটা বিশাল পুকুরের সামনে ঘাসের ওপর প্রত্যাশাকে কোলে নিয়ে কাঁদছে বেলা। ওদের থেকে কিছুটা দূরে রতনকে শক্ত করে ধরে রেখেছে দিগন্ত সহ আশপাশের কয়েকজন লোক। উন্মাদের ন্যায় ছোটাছুটি করছে রতন, একটু ফাঁক পেলেই হয়তো প্রত্যাশার প্রাণের ঝুঁকি বাড়বে। বেলা আর রেহানা মিলে প্রত্যাশাকে নিয়ে বাড়িতে চলে যায়। দিগন্তর দরে ছেলেদের হাতে রতনকে রেখে আসে। ইতিমধ্যে গা কাঁপিয়ে জ্বর চলে এসেছে প্রত্যাশার। সময় ব্যয় না করে ওকে নিয়ে দিগন্ত আর বেলা হাসপাতালের উদ্দেশ্যে বের হয়। এদিকে ক্লাবে থম মেরে বসে আছে রতন। এতক্ষণে করা সব কাজ মনে করতেই উঠে দাঁড়ালো। বাইরে যেতে চাইলে দুজন ছেলে আটকে ধরল ওকে। ওদের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা চালালো রতন। ছাড়াতে না পেরে অপরাধী গলায় বলে উঠল, ছাড় আমাকে ভাই, পাপ করেছি, হুঁশে ছিলাম না। এখনো জ্ঞান ফেরেনি মনার, কাউকে ভেতরে গিয়ে দেখার অনুমতি দেয়নি ডাক্তার। রাত 12টা পেরিয়ে যাচ্ছে, হাসপাতালে এত মানুষের ভিড় রাখা যাবে না বলেই জুনায়েদ আর রায়হানের সাথে মিতালি থাকবে এখানে। বাকিরা বাড়ি ফিরবে, ওরা বাড়ি গেলে দিগন্ত আসবে। সকলে নিচে নেমে গিয়েছে। মায়েশা যাওয়ার আগে এক পলক আশেপাশের করিডোরের দিকে তাকালো। কিছুক্ষণ আগে রায়হান ওদিকে গিয়ে বসেছে। কাল থেকে নাকি এখানেই আছে, চোখে মুখে বিশাল ক্লান্তি লেপটেছিল। একবার মন বলেছিল গিয়ে একটু কথা বলতে, পরক্ষণে নিজেকে আটকে নিয়েছে। লিফটের কাছে এসে দাঁড়ালো মাইশা। আসতে একটু দেরি হতেই ওকে ছেড়ে নেমে গিয়েছে বাকিরা। মিনিট দুয়েক পর লিফটের দরজা খুলতেই সেখান থেকে লাফিয়ে বের হলো দিশা। চটপটে হাতে মাইশার কাছে একটা বক্স দিয়ে বলল, আম্মুর সাথে তুমিও থাকবা, আর এটাতে খাবার আছে, রায়হান ভাইকে খাইয়ে দিও, বাকিদের আমি সামলে নিব। একশ্বাসে কথাগুলো বলে পুনরায় লিফটে চলে গেল দিশা। মাইশা অবাক চোখে চেয়ে বলে উঠল, আমি? দরজা বন্ধ হওয়ার আগ মুহূর্তে মুখ বেঁকিয়ে দিশা জবাব দেয়, জামাই তোমার, দায়িত্বও তোমার। দিশা চলে যাওয়ার পরও ধ্যান মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো মাইশা। হাতের ছোট বক্সের দিকে তাকিয়ে ভাবলো কি করবে। অতপর গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে করিডোরের দিকে গেল। স্টিলের চেয়ারে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে রেখেছে রায়হান। কাল থেকে ঘুম হয়নি, চোখ জোড়া মানছে না আর। দিগন্ত এলে কিছু সময়ের জন্য বাড়ি যাবে সে। পাশে কারো উপস্থিতি টের পেয়ে চোখ খুলল। মাইশাকে দেখেও কোনো প্রতিক্রিয়া দেখালো না। মাঝখানের একটা চেয়ার ফাঁকা রেখে বসেছে মাইশা। সেখানে বক্সটা রেখে ছোট করে বলল, খেয়ে নেন। পূর্বের নাই চোখ বন্ধ করে নেয় রায়হান, ঝাঁঝালো গলায় বলে, কাল থেকে নাও খাওয়া ছেড়ে হাসপাতালে পড়ে আছি। হাত পা পুরো শরীরে জীবাণু, খাইয়ে দিতে পারলে দাও, নয়তো এসবের মানে হয় না। কথাটা গায়ে লাগে মাইশার। বিড়বিড়িয়ে রাগ ঝাড়ে, বসে দিলে শুতে চাই। বিড়বিড়িয়ে বললেও সেটা রায়হানের কর্ণগোচর হয়। বলে ওঠে, শুতে চাইলে আটকাতে পারবে না। বাঁকা চোখে রায়হানকে দেখে মাইশা, কথা না বাড়িয়ে হাত ধুয়ে আসে। বক্সটা খুলে নিয়ে রায়হানের পাশের চেয়ারটায় বসে এবার। অতপর খাইয়ে দিতে থাকে রায়হানকে। রায়হানও বিনা বাক্যে ব্যয়ে খাচ্ছে। রাত হওয়ায় এদিকটা ফাঁকা, মানুষজন নেই, তবু ভেতরের ভয় মাইশার। কেউ দেখে ফেললে জবাবদিহিতা করতে হবে। মনে মনে দোয়া দরদ পড়ছে আর খাওয়াচ্ছে। এদিকে করিডোরের আড়ালে রেহেনা অবাক চোখে দেখছে মেয়েকে। মাইশার নিচে নামতে দেরি হচ্ছিল বলে সিঁড়ি বেয়ে পুনরায় উপরে এসেছিল সে। কিন্তু করিডোরের কাছে আসতেই বাকরুদ্ধ হয়ে পড়ে। স্বল্প পরিচিত একটা ছেলেকে কি অবলীলায় খাইয়ে দিচ্ছে মাইশা। অবিশ্বাস্য সেই দৃশ্য দেখে চূড়ান্ত অবাক আর ক্রোধ নিয়ে একদৃষ্টিতে ওদের দিকে চেয়ে আছে রেহানা। শহরে এসে মেয়ে বিপথে গিয়েছে ভেবে অন্তর কাঁপছে তার। রাগে চোখ মুখ শক্ত করে রেখেছে। এদিকে দিশা দৌড়ে আসতে আসতেও দেরি করে ফেলেছে। ততক্ষণে কেলেঙ্কারি ঘটেছে বই কি। শুধু রেহেনা না, ওর পাশে মিতালিও অবাক হয়ে সামনের দিকে দেখছে।
মিতালি আর রেহেনার পাশে এসে মাথায় হাত পড়ল দিশার। সর্বনাশ হয়েছে। রায়হান মাইশার সম্পর্ক স্বাভাবিক না হতেই বড়দের কাছে ধরা খেয়ে গেল ওরা। নিজের কাজে বেজায় আফসোস হলো দিশার। আগ বাড়িয়ে মাইশাকে রায়হানের নিকট ফিরিয়ে দিতে গিয়ে ধরা খাইয়ে দিল। কপালে যে ওর বড়সড় শনি আছে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। কাঁদো কাঁদো স্বরে বিড়বিড়ালো, মানুষের ভালো করতে নেই।